কেমিস্ট্রি SC4 পেজের সমাধান করা হচ্ছে। প্রথম যে এমসিকিউটা রয়েছে, একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য 3√2 হলে উক্ত কোষটিতে পরস্পর সংস্পর্শে থাকা দুটি কণার কেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্ব অপশান বি 3/√2 হবে। একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নিম্নলিখিত গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণগুলির মধ্যে কোনটির মোলার পরিবাহিতা সর্বোচ্চ? অপশান ডি 0.002 মোলার। তারপর প্রদত্ত কোন পদ্ধতিতে দ্রাবক বিকর্ষী সলকে সংরক্ষণ করা যায়? অপশান সি দ্রাবক আকর্ষী সল যোগ করে। 4 নম্বর, নিচের কোনটি বায়ুর সংস্পর্শে এলেই জারিত হয়? অপশান এ সাদা ফসফরাস। নিম্নলিখিত কোন ধাতব মৌলের পরমাণুতে কোনো ডি ইলেকট্রন থাকে না? MnO4-। অপশান সি, কারণ Mn এখানে +7 অক্সিডেশন স্টেটে রয়েছে। 6 নম্বর, ল্যান্থানাইট সংকোচনের জন্য প্রদত্ত কোন পরমাণু দুটির আকার একই হয়? অপশান সি জার্কোনিয়াম হাফনিয়াম। 7, আমাদের 3টে অ্যালকিল হ্যালাইড দেওয়া রয়েছে। সেই অ্যালকিল হ্যালাইডগুলোর মধ্যে 2 ডিগ্রি, 1 ডিগ্রি আর 3 ডিগ্রি দেওয়া রয়েছে। তো যৌগগুলির SN2 বিক্রিয়ার ঊর্ধ্বক্রমে সজ্জা হলো, তাহলে সবথেকে SN2 বিক্রিয়া ভালো হওয়ার জন্য আমাদের যেটা জানতে হবে, স্টেরিক হিন্ড্রেন্স সবথেকে যত কম হবে SN2 বিক্রিয়া তত বেশি হবে। তো সবথেকে স্টেরিক হিন্ড্রেন্স কম হচ্ছে 2 নম্বর, তাহলে 2 নম্বর সবথেকে বেশি, তারপরে 1 নম্বর, আর সবথেকে কম হচ্ছে 3 নম্বর, তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। নিচের কোন যৌগটির সহিত ফেনলের বিক্রিয়ায় ব্যাকেলাইট উৎপন্ন হয়? ফর্মালডিহাইড। মুলিক্যান বার্কার পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না কোনটা হবে? অপশান বি, কারণ এখানে অ্যালডিহাইডও রয়েছে আবার নাইট্রো গ্রুপও রয়েছে, আর আমরা এখানে টোলেন্স বিকারক ব্যবহার করি, তো দুটোর ক্ষেত্রেই অদক্ষেপ পড়ে যায় রুপোলি আয়নার, তাই ওদেরকে শনাক্ত করা যায় না। 10 নম্বর, নিচের কোনটি ক্যান্নিজারো বিক্রিয়ায় সাড়া দেবে যার আলফা হাইড্রোজেন নেই? অপশান সি। নিচের কোন ক্ষারকটি RNA-তে থাকে না? থাইমিন, এটা DNA-তে থাকে। প্রদত্ত কোনটি একটি কৃত্রিম রবার নয়? সেটা হবে নভোলাক। সোডিয়াম বেনজয়েট কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়? অপশান বি খাদ্য সংরক্ষক, এটাকে ফুড প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়। 14, পাকস্থলীতে অ্যাসপিরিন আদ্র বিশ্লেষিত হয়ে উৎপন্ন হয় স্যালিসাইলিক অ্যাসিড। তো এরপর আমাদের 2 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে। প্রথমটা যেটা রয়েছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, বিজারণ বিক্রিয়া, তার নান্সড সমীকরণটা লিখতে বলা হয়েছে। এই নান্সড সমীকরণ আমরা জানি ই রেট সমান E0 রেট মাইনাস RT বাই, এখানে 6টা ইলেকট্রন হয়েছে 6F ln প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন টার্মে লেখা হয়েছে। এবার যেহেতু এখানে জল রয়েছে যার মোলার গাঢ়ত্ব 1, যেহেতু পিওর লিকুইড, সেহেতু ই রেট সমান E0 রেট মাইনাস 2.303 RT বাই 6F লগ, ওই প্রোডাক্টটা থাকবে না, বাকি যেরকম আছে সেরকম থাকবে। তারপরে কোশ্চেন দেওয়া আছে 1 মোল, মানে এটা অথবা 1 মোল PO4 3- আয়নের আধানের পরিমাণ কত? 1 মোল PO4 3- আয়নের আধান 3 ফ্যারাড, মানে 3 × 96,500 কুলম।
তারপরে কোশ্চেন দেওয়া আছে একটি ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থের নাম ও সংকেত লেখো। তো এটা হচ্ছে সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, যার সংকেতটা C16H33 CH3 N+Cl-। তারপরের কোশ্চেন দেওয়া আছে NiCO4 জটিল যৌগে Ni এর স্পিন অনলি চৌম্বক ভ্রামকের মান কত। এখানে রয়েছে NiCO4 জটিল যৌগে Ni, যার ইলেকট্রন বিন্যাস 3d8 4s2 সর্বস্থ কক্ষের 4s এর এক জোড়া ইলেকট্রন 3d উপকক্ষে স্থানান্তরণের ফলে 3d উপকক্ষে মোট 10টি ইলেকট্রন অবস্থান করে। কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, তাই এর স্পিন অনলি ভ্যালু হবে 0। এরপর রয়েছে ল্যান্থানাইট মৌলদের সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো। তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাসটি হলো N-2F 1 to 14 N-1D0 to 1 NH2। লাস্ট কোশ্চেন টিংচার অফ আয়োডিন কাকে বলে। টিংচার অফ আয়োডিন কাকে বলে? অ্যালকোহল জল মিশ্র দ্রাবকে আয়োডিনের 2 থেকে 3% দ্রবণকে টিংচার অফ আয়োডিন বলে। এটি ক্ষতস্থানে লাগানো হয়। ঠিক আছে, এরপর 3 দাগের কোশ্চেনগুলো রয়েছে। প্রথম যে কোশ্চেনটা রয়েছে 3A, সেটা হচ্ছে 0.1 মোলাল ইউরিয়ার জলীয় দ্রবণের হিমাঙ্ক কত। জলের কেএফ দেওয়া আছে, তাহলে আমাদের এমটা দেওয়া আছে, কেএফ এরটাও দেওয়া আছে। তাহলে আমরা জানি ডেল টিএফ সমান কেএফ ইন্টু এম, রাউল্টের সূত্র। এবার ডেল টিএফের জায়গায় টিএম মাইনাস টিএফ ড্যাশড দিয়ে মানটা বের করে নেওয়া হলো। এবার আমরা জানি টিএফ ড্যাশড সমান টিএম মাইনাস 0. যেই মানটা বেরিয়েছে 186, সেখান থেকে দ্রবণের হিমাঙ্ক নির্ণয় করা হলো, ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করে দেওয়া হয়েছে। এরপর এর অথবা একটা কোশ্চেন রয়েছে যে মানুষের লোহিত রক্তকণিকাকে 1 নম্বর 1% NaCl এর জলীয় দ্রবণে আর 2 নম্বর হচ্ছে 0.5 NaCl এর জলীয় দ্রবণে রাখলে কি ঘটবে। তাহলে মানুষের লোহিত রক্তকণিকার কোষীয় তরলের ঘনত্ব 0.84%। এখন লোহিত রক্তকণিকাকে যদি 1% এর জলীয় দ্রবণে রাখা হয়, তাহলে লোহিত রক্তকণিকার ভিতর থেকে জল অভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে আসবে, ফলে লোহিত রক্তকণিকাটি সংকুচিত হয়ে পড়বে। যদি লোহিত রক্তকণিকাকে 0.5% NaCl এর জলীয় দ্রবণে রাখা হয়, তাহলে দ্রবণ থেকে জল অভিস্রবণ প্রক্রিয়ায় লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করবে, ফলে লোহিত রক্তকণিকা স্ফীত হবে এবং এক সময় ফেটে যাবে। এবার কোশ্চেনটা রয়েছে বিতে, AS2S3 সলের তঞ্চনের জন্য 0.1 মোলার AlCl এবং 0.1 মোলার NaCl এর মধ্যে কোনটি বেশি কার্যকর এবং কেন। আমরা জানি AS2S3 এই সলটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত, তাই এর তঞ্চনের জন্য আমাদের ধনাত্মক আধানযুক্ত আয়ন লাগবে। Al3+ Na+ অপেক্ষা বেশি পজিটিভ আধানগ্রস্ত, তাই AS2S3 সলের তঞ্চনের জন্য 0.1 মোলার AlCl3 এবং 0.1 মোলার NaCl এর মধ্যে 0.1 মোলার AlCl3 বেশি কার্যকর। তারপরে কোশ্চেনটা দেওয়া রয়েছে সিতে, XeO2F2 যৌগে Xe এর সংকরায়িত অবস্থা লেখো এবং গঠনাকৃতি দেখাও। XeO2F2 যৌগে Xe এর সংকরায়িত অবস্থা হলো sp3d। নির্ণয় করেছি কিভাবে দিয়েছি, গঠনাকৃতিটা আমরা লোন পেয়ার নির্ণয় করে নিয়েছি। টিপি স্ট্রাকচার হয়, একটা লোন পেয়ার বসে গেলে এর আকৃতিটা কীরকম হয়, বিকৃত চতুস্তলক বা সিস স্ট্রাকচার। এবার যে কোশ্চেনটা রয়েছে, অথবা SO2 এর জলীয় দ্রবণে লাল ব্রোমিন জল যোগ করা হলো, কি ঘটবে সমীকরণ সহ লেখো। SO2 এর জলীয় দ্রবণে লাল ব্রোমিন জল যোগ করা হলে SO2 ব্রোমিনকে হাইড্রোজেন ব্রোমাইডে বিজারিত করে এবং নিজে H2SO করে জারিত হয়। বিক্রিয়াটা দেওয়া হলো। তারপরের কোশ্চেন,
ক্রোমিয়াম Cl2En2 একটা জটিল যৌগ দেওয়া আছে, ওর সিস ও ট্রান্স গঠনাকৃতি দেখাও। তাহলে আমাদের এইটা মনে রাখতে হবে, এম এ এ হোল টু B2 টাইপ। তাহলে এর সিস এবং ট্রান্স আইসোমারটা আমি লিখেছি, দেখে নাও। এবং তারপরে কোশ্চেন একটা দিয়েছে যে এদের মধ্যে কোনটি আলোক সক্রিয়। আলোক সক্রিয় মানে যেটা সিমিট্রি নেই, তো সিস আইসোমারে সিমিট্রি নেই, তাই সেটা আলোক সক্রিয়ই হবে। আইপিসি নাম লেখা আছে দুটো যৌগের, তো সেই দুটো যৌগের আইপিসি নাম লেখা হয়েছে PTCl MENH2 NH3 হোল টু Cl, ডাইঅ্যামিন ক্লোরিডো মিথানামিন প্ল্যাটিনাম 2 ক্লোরাইড। এটা দেওয়া আছে টেট্রামিন ডাই অ্যাকোয়া কপার 2 সালফেটের সংকেত লিখতে বলেছে। তো এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, ইংরেজি বর্ণমালায় যেটা আগে রয়েছে সেটা আগে বসবে। এইচ নাইট্রোজেনের আগে রয়েছে, তাই H2O হোল 2 এটা আগে হবে, NH3 হোল 4টা পরে বসবে। তারপরে কোশ্চেনটা দেওয়া আছে, ব্যাকেলাইট কি একটি থার্মোসেটিং পলিমার? যুক্তি সহ লেখো। হ্যাঁ, ব্যাকেলাইট একটি থার্মোসেটিং পলিমার, কারণ ব্যাকেলাইট দীর্ঘ পলিমার শাখাগুলির মধ্যে অত্যাধিক মাত্রায় আড়ি বন্ধন সৃষ্টির মাধ্যমে একটি জালকাকার কঠিন তৈরি করে, যাকে তাপ প্রয়োগে পুনরায় গলানো যায় না। এবার হচ্ছে আমাদের কিছু ম্যাথ রয়েছে। 4 দাগ চলে আসছে। 4 কোন শ্রেণীর কেলাসের ক্ষেত্রে কিনারার দৈর্ঘ্যগুলি প্রত্যেকটির অসমান কিন্তু অন্তঃক্ষীয় কোণগুলির প্রত্যেকটিই সমকোণ? তো সেই কেলাসটার নাম হবে অর্থরম্বিক। তারপরে একটা ম্যাথ দেওয়া আছে, একটি ঘনাকাকার একক কোষে কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন 5 × 10⁻23 সেন্টিমিটার কিউব। যদি একক কোষের বাহুর দৈর্ঘ্য 0.407 mm লেখা আছে, এটা ন্যানোমিটার হবে, তবে উক্ত একক কোষের কণা সংখ্যা কত? তাহলে আমাদের কণা দ্বারা অধিকৃত আয়তন দেওয়া আছে এবং একক কোষের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা সেটা সেন্টিমিটার ইউনিটে বের করে নিয়েছি। এবার একক কোষের আয়তন বের করে নিয়েছি। প্যাকিং দক্ষতা আমরা জানি একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তন বাই মোট আয়তন, তাহলে এটার মান 0.74। আমরা জানি 0.74 পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের ক্ষেত্রে ঘটে, তাই এই একক কোষের কণা সংখ্যা হবে 4। নেক্সট কোশ্চেনের অথবা স্কটকি ত্রুটির ফলে কেলাসের ঘনত্ব হ্রাস পায় কেন? কারণ স্কটকি ত্রুটিতে আয়নীয় যৌগের কেলাস জালক থেকে সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন নির্দিষ্ট হয়, ফলে নিখুঁত কেলাসের থেকে স্কটকি ত্রুটিযুক্ত কেলাসে আয়নের বা গঠনকারী কণার সংখ্যা কম হয়, তাই স্কটকি ত্রুটির ফলে কেলাসের ঘনত্ব হ্রাস পায়। আমি উত্তরটা সুন্দর করে গুছিয়ে লিখেছি, তোমরা দেখে নিবে। তারপর যদি AgCl এর কেলাসে অশুদ্ধি রূপে অতি অল্প মাত্রায় CD2+ আয়ন অন্তর্ভুক্ত করা হয়, তবে উক্ত কেলাসে কিভাবে শূন্যতার সৃষ্টি হয় আলোচনা করো। AgCl এর কেলাসে অশুদ্ধি রূপে অতি স্বল্পমাত্রায় CD2+ আয়ন অন্তর্ভুক্ত করা হলো, তবে উক্ত কেলাসে Ag+ আয়ন CD2+ আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয় এবং তড়িৎ প্রশমতা রক্ষার্থে প্রতিটি CD2+ আয়নের জন্য 2টি Ag2+ আয়ন কেলাস থেকে দূরীভূত হয়। কেলাসের মধ্যে CD2+ আয়ন Ag+ আয়নের স্থান দখল করে এবং অপর Ag+ স্থানটি ফাঁকা পড়ে থাকে। এজন্য কেলাসে Ag+ আয়নের জন্য যতগুলি ক্যাটায়ন শূন্যতার সৃষ্টি হয় CD2+ আয়নের সংখ্যার সমান হয় সেটা। নেক্সট কোশ্চেন, বির দাগে
25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 20 গ্রাম দ্রাব্য যোগ করা হলো। ওই উষ্ণতায় জলের বাষ্পচাপ ও দ্রবণের বাষ্পচাপ যথাক্রমে 23.76 mmHg এবং 22.41 mmHg। দ্রাবের আপেক্ষিক ভর নির্ণয় করো। তাহলে আমাদের জলের মোল সংখ্যাটা আমরা বের করে নিলাম W/m করে, এবং দ্রাবের আণবিক ভর m ধরলাম। তাহলে দ্রাবের মোল সংখ্যা এবং তারপরে দ্রাবের মোল ভগ্নাংশটা নির্ণয় করে ফেললাম N2/N1 + N2। এবার দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এটা সূত্র আমাদের জানা আছে P0 - P/P0, সেইটার মান নির্ণয় করে ফেলেছি। রাউল্টের সূত্র অনুযায়ী আমরা P0 - P/P0 সমান x2 সাথে সমান করে দিয়েছি, সেখান থেকে m এর মানটা নির্ণয় হয়েছে 59.78। নেক্সট কোয়েশ্চেন, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ 1 atm বা 760 mmHg। এবার চলে আসো সির দাগে CD2+ Ag থেকে CD+Ag+ বিক্রিয়াটির সম্ভবতা ব্যাখ্যা করো। E0 CD2+ আর /CD Ag নট Ag+/Ag মান দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে গ্যালভানো কোষে যদি সংগঠিত করা হতো তাহলে অ্যানোড Ag+ হতো এবং ক্যাথোড CD2+ হতো। এখানে কিন্তু কোশ্চেনে -0.80 লেখা আছে, এটা কিন্তু পজিটিভ হবে, E0 Ag+/Ag। তো এখানে ই সেলের মানটা E0 ক্যাথোড মাইনাস অ্যানোড করে দেখা গেল নেগেটিভ। ই সেল নেগেটিভ মানে বিক্রিয়াটি কখনোই স্বতঃস্ফূর্ত হবে না, সুতরাং এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটার কোনো সম্ভাবনা নেই। তারপর রয়েছে জ্বালানি কোষের একটি ব্যবহার লেখো। অ্যাপোলো মহাকাশযানে জ্বালানি কোষটিকে তড়িৎ সরবরাহের জন্য ব্যবহার করা হয়েছিল। এরপরে কোশ্চেনটা দেওয়া আছে, অথবা তুল্যাঙ্ক পরিবাহিতার সংজ্ঞা দাও। এটা তোমরা বই থেকে দেখে নিবে, দেওয়া আছে বইতে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেওয়া আছে 100 সেকেন্ড সময় ধরে কত অ্যাম্পিয়ার তড়িৎ অ্যাসিড মিশ্রিত জলে চালনা করলে এসটিপিতে 174 ml গ্যাস উৎপন্ন হয়। তো ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া এবং সামগ্রিক বিক্রিয়াটা লিখেছি জলের অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে। তো জলের তড়িৎ বিশ্লেষণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1 মোল H2 এর বিয়োজনে মোট H2 1 মোল আর O2 হাফ মোল, টোটাল 3/2 মোল গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ জলের বিয়োজনে আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়েছি যে এখানে দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তাহলে 2 ফ্যারাড বা 2 × 96,500 কুলম্ব তড়িৎ চালনা করলে তাহলে 3/2 × 1 মোল মানে 22.4 লিটার বা 22,400 ml গ্যাস উৎপন্ন হয়। তো এত ml গ্যাসের জন্য 2 × 96,500 কুলম্ব তড়িৎ প্রয়োজন। তাহলে 1 ml এর জন্য কত, 174 ml এর জন্য কত, এটা ক্যালকুলেশন করা হয়েছে। এবার আমরা জানি Q সমান IT, তাহলে I সমান কী হবে, Q/T, যেটা মান বেরিয়েছে 9.99 অ্যাম্পিয়ার তড়িৎ। এরপরে কোশ্চেনটা দেওয়া আছে কপার ম্যাটের রাসায়নিক উপাদানগুলি কী কী? কপার ম্যাটের রাসায়নিক উপাদানগুলি হলো কিউপ্রাস সালফাইড এবং ফেরাস সালফাইড। তারপর রয়েছে কোশ্চেন, থার্মিট পদ্ধতির মূলনীতি উদাহরণসহ ব্যাখ্যা করো। উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তির জন্য কিছু কিছু ধাতু যাদের তড়িৎ ধনাত্মকতা অ্যালুমিনিয়াম অপেক্ষা কম, FeCrMn, অ্যালুমিনিয়াম তাদের অক্সাইডগুলোকে অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে যদি উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয়
সেই অক্সাইডগুলি অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে গলিত ধাতুতে পরিণত হয়। এটাই থার্মিট পদ্ধতির মূলনীতি। একটা বিক্রিয়া দেওয়া আছে থার্মিট পদ্ধতির, ক্লাস 10 থেকে এটা পড়ে এসেছো তোমরা। অথবা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষের সংযুক্তি লেখো। আমরা জানি অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্রায়োলাইট এবং ফ্লুসপার মেশানো হয় এবং তাদের পার্সেন্টেজগুলোও লিখে দিতে হবে, যেহেতু সংযুক্তি বলে দিয়েছে। এবং ক্যাথোড অ্যানোড বিক্রিয়াগুলিও লিখতে বলেছে, ক্যাথোড অ্যানোড বিক্রিয়াটা লিখে দিয়েছি, দেখে নাও তোমরা। তারপরের কোশ্চেন, Sm2+ ভালো বিজারক পদার্থ হলেও Ce4+ একটি জারক পদার্থ, কারণ ব্যাখ্যা করো। আমরা জানি ল্যান্থানাইড মৌলগুলির সর্বাপেক্ষা স্থায়ী জারণ স্তর হলো +3, তাই Sm2+ এই আয়নটি সহজেই একটি ইলেকট্রন বর্জন করে সুস্থায়ী জারণ স্তর +3-তে রূপান্তরিত হয়। Sm2+ উত্তম বিজারক পদার্থ রূপে আচরণ করে। অপরদিকে Ce4+ খুব সহজে একটি ইলেকট্রন গ্রহণ করে সুস্থায়ী জারণ স্তর +3-তে রূপান্তরিত হয়, অর্থাৎ Ce4+ উত্তম জারক রূপে আচরণ করে। স্ক্যান্ডিয়ামের সর্বাধিক সুস্থিত জারণ অবস্থা কোনটি? এটা হবে +3। এরপরের কোশ্চেন, কি ঘটে সমীকরণ সহ লেখো। Ki দ্রবণকে ক্ষারীয় KMnO4 সহ বিক্রিয়া ঘটানো হলো। তাহলে Ki দ্রবণকে যদি ক্ষারীয় KMnO4 সহ বিক্রিয়া ঘটানো হয়, তাহলে KMnO4 পটাশিয়াম আয়োডেট KiO3-তে জারিত করে। বিক্রিয়াটা দেওয়া হলো। তারপরে 2 নম্বর, জলীয় দ্রবণে Cu+ আয়নের অসামঞ্জস বিক্রিয়াটি লেখো, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। তাহলে এটা হবে Cu+ অ্যাকোয়াস, Cu2+ Cu সলিড। আজকে এই পার্টটা এতদূর থাকলো। পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক এবং পাশাপাশি তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দিবে।